গল্পকরণে আপনারা শুনছেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা গল্প নৃশংস। নৃশংসের পঞ্চম পর্ব আজ। সাধুকে শিব মন্দিরে নিয়ে গিয়েছিল লতা। সাষ্টাঙ্গে প্রণাম করিয়েছে, পূজারীর আশীর্বাদও পাওয়া গেছে। আঁচলে প্রসাদী ফুল বেলপাতা বেঁধেছে। তারপর চত্বর থেকে নেমে আসতেই সাধু বলেছে, তুমি এখন যাও দিদি, আমি একটুখানি ঘুরব। লতা চলে গেছে, বলে গেছে, বেশি ঘোরাঘুরি করো না, ঠান্ডা লাগেও না। সাধু মাথা নেড়েছে। সকাল থেকে সঞ্জয়ের দেয়া নতুন জামাকাপড় পরার পর লতাকে দিদি বলতে শুরু করেছে, আর সঞ্জয় হয়েছে জামাইবাবু। সাধু যেন এক নতুন জীবন শুরু হলো। প্রণামের সময় মনে মনে বলেছে, আমাকে খুব ভালো মানুষ করে দাও বাবা, আমি আর মানুষ মারব না, টাকা পয়সার লোভ করব না। আর দেখো বাবা, চাত্তারণ বেতাটা লাশ যেন আমাকে বেকায়দায় না ফেলে। এই উৎকণ্ঠাটা কিছুতেই মন থেকে যাচ্ছে না। সবসময় সে অন্যমনস্ক হয়ে থাকছে। সেদিন তাকে ঘুঘু ভবমুক্তার খাগড়ে শ্রোতায় দেখেছিল। সে তখন বাসনওয়ালা সেজেছিল, চাত্তারণও বাসনওয়ালা ছিল। তা কি বেরিয়ে পড়বে না? সেই ধুরন্ধর মুক্তার এখন ব্রহ্মপুরেই রয়েছে। ওদিকে গোসাইতলার মহাজন্তার যদি ফাঁস করে দেয় চূড়ায় বাসনকোসনের ব্যাপারটা। আবার মনে পড়েছে স্যান্ডেল দুটোর কথা। খড়ের বনে পুলিশ কি সেই দুটো কুড়িয়ে পেয়েছে? আর চাত্তারণের পামসু দুটোই বা কোথায় যাবে? সাধু ধুকুপুকু যাচ্ছে না। একবার ভাবছে কিছু হবে না, আবার ভাবছে যেন একটা গোপন ষড়যন্ত্র চলছে তলে তলে। তাকে টিট করার আয়োজন শুরু হয়ে গেছে। এই মন নিয়ে কিছু ভালো লাগে না। সঞ্জয় বলেছে তাকে জুয়ার আসরে বসাবে এবং তাই কৌটোর চালানো শেখাবে। সাধু তা শুনে তো ভারী খুশি হয়েছিল, কিন্তু এখন দোনামনায় পড়ে গেছে। মেলা ছেড়ে পালিয়ে যাবার জন্যে মন ছটফট করছে সব সময়। অথচ এখানে কি চমৎকার না একটা আশ্রয় মিলে গেছে। কে তাকে এমন করে ভালোবাসবে, বিশ্বাস করবে, অসুখে বিসুখে সেবা শুশ্রূষা করবে? চেনা জানা সব জায়গায় তো শুধু দুধছাই আর দুধছাই। আর সবচেয়ে বড় কথা, সঞ্জয়ের এই জীবনটাই তাকে আকৃষ্ট করেছে বেশি। কেমন সুন্দর ওই দেশে দেশে ঘোরা জীবন, মেলা থেকে মেলায়, সবসময় হোল্লাজেল্লা রঙিন বেলুন, নাগিন বাসি মানুষজন, কত রকম। মেলা মেলা, মন আনচান করে উঠে। দিঘির পারে গভীর রাতে চাপা গুড়গুড় ড্রাম বাজে, বাঘ সিংহ গর্জায়। ট্রাপিজের খেলা দেখায় শূন্যে ভেসে থাকা দুধের মতো সাদা পরিমূর্তি। দেবদূতের মতো শক্তিমান মানুষ পাখি ডানা বাড়িয়ে উড়ে বেড়ায় যেন। রহস্যময় বাদামি কৌটায় হাড়ের গুড়ি নিজের ভাষায় কথা বলে। কে রাজা কে ফকির বুঝতে পারলে তো তুমি তখন বিধাতা পুরুষ। ছকের উপর রং বেরঙের ছবি থরথর করে কেউ কাঁপছে, কেউ জল করে তাকাচ্ছে, তুমি সব দেখতে পাবে। থাকে থাকে সাজানো সম্ভাব নিয়ে দোকানপাট, কোনো বা না কোনো কি এসে যায় তাতে। দেখো, শুধু দেখে দেখেই চোখ সার্থক করো। অথচ সাধুর মনে অস্বস্তি। বরং চলুক না, ওই সেই মোহনপুর, চাত্তারণের গ্রাম। কে চিনবে সাধুকে? সঞ্জয়ের আর যাবার নাম নেই। শিব চতুর্দশী আর কদিন বাকি কে জানে। সাধুর মনে সুখ জমেছিল, হঠাৎ তলায় ফুটো হয়েছে, সব ঝরঝর করে পড়ে যাচ্ছে। এই কদিনে কিছু দোকানদারের সঙ্গে আলাপ হয়েছে তার। লতার সাবান কিংবা সঞ্জয়ের ব্লেড এটা ওটা কেনাকাটাতে বটে। অনেকে জেনেছে যুবকটি বোস সাহেবের শালা। পৈতেটা কোমরে জড়িয়ে গাপ করেছে সাধু। স্রেফ কায়েদ বনে যাওয়ার একটা ছেলে মানসিক কৌতুক তাকে পেয়ে বসেছে। আলী হোসেন নামে মনোহারিওয়ালার সঙ্গে সাধুর বেশ খাতির হয়েছে। মন্দির থেকে এসে সে সেখানেই ঢুকেছিল। সকাল থেকে দুপুর হচ্ছে, মেলায় নিযুতি ভাব, লোকজন বিশেষ নেই। পেছনের দিকে সবাই উনুন জেলে রান্নাবান্না করছে, কারো কারো ঝাঁপ বন্ধ দোকানে। আলী হোসেনের দোকানটা সবসময় খোলা থাকে, বড় দোকান। আলী হোসেনের চেহারাটা চাপা দেয়া ঘাসের মতো ফ্যাকাশে, বড় কপাল, চিমসে গাল, খাঁড়া নাক।
গোঁফ দাড়ির বালাই নেই মুখে, ধুতি পাঞ্জাবি পরে ফুলবাবু সেজে থাকে। সাধুকে দেখে বলল, আসুন সাধুবাবু, বোস সাহেবের খবর কি বলুন, কেমন চলছে খেলা? সাধু বসে বলল, মন্দ না, আপনার? চলছে, চা খান। বলে সে সামনের রাস্তার ওপারে চায়ের দোকানে হেঁকে বলল, বেজুদা, দুটো চা পাঠিয়ে দিন। সাধু বলল, হে মেলার পরে কোথায় যাবেন দাদা? মোহনপুর। সাধু তাকালো, খুব বড় মেলা, এর চেয়ে অনেক বড়। আমি ভাই ছোটখাটো জায়গায় যাইনি, পড়তা হয় না। জামাইবাবু বলছিল বোস সাহেবও যাবে, সে তো ভালোই। দুটো গ্যালাসে চা দিয়ে গেল একটা বাচ্চা। চা খেতে খেতে সাধু হঠাৎ ফিক করে হেসে বলল, আচ্ছা দাদা, আপনার মতো একটা মনোহরি দোকান করতে কত টাকা লাগে? আলী হোসেন হাসল, করবেন নাকি? ইচ্ছে তো করে। দেখুন ভাই, কথায় বলে যার আছে মনোহরি কি করবে জমিদারি। ব্যবসা হিসাবে খুব ভালোই, তবে সবই তো বরাত। আমার কথা বলবেন? আমি তো মোটে 2.5 টাকার চুড়ি আর আলতা নিয়ে বসেছিলাম। কত সাল বলছি? 1352-তে। এটাই হলো 1358, মোটে 6 বছর। এখন আমার দোকানে মাল লাগিয়েছি কমপক্ষে 1009 টাকার। আলী হোসেন গর্বে ঝলমল হয়ে তাকালো সাধুর দিকে। সাধু আগ্রহ দেখিয়ে বলল, এ কি করে হলো দাদা? না, 2.5 টাকা থেকে এত পুঁজি হয়নি। মাঝে মাঝে বউয়ের গয়না বেচে, জমি বেচে ব্যবসাতে লাগিয়েছি বই কি, তবে আল্লাহর দোয়ায় আবার সব ফিরে পেয়েছি। ভাইকে একটা সেলাই কল কিনে দিয়েছি, তারও এখন বড় কারবার, 3খানা মেশিন চলছে। সাধু একটু ভেবে নিয়ে বলল, মেলায় দৈনিক বেচাকেনা কত টাকা হয়? আলী হোসেন আবার হাসল, চায়ের গ্যালাস খালি করে বলল, সে সব দিন সমান নয়, কোনো দিন 100, কোনো দিন 200, বেশি লোকজন হলে 500 হয়। গতদিন হয়েছে, আজও হতে পারে। লোকের আজকাল চোখ খুলেছে কি না, স্টেশনের গুডস না হলে চলছে না। যত সভ্যভব্য হচ্ছে তত, বুঝলেন না? এই হলো যুগের হুজুগ। আলী হোসেন বক্তৃতা শুরু করল। সাধুর মনে অন্য কথা, লোকটার অনেক নগদ টাকা আছে, একে স্বীকার করলে কেমন হয়? সই কোথায় ও? ওই পেছনের দিকে খুপড়ি ঘরে, নাকি এখানেই? সাধু গলার মাফলারটা আনমনে শক্ত করে ধরে রইল। লোকটার গলার বের বেশ বড় নয়, নরবরে গলা, খানিকটা লম্বা। এসব গলা একটা টান সইতে পারে না। হঠাৎ পেছনে কে বলে উঠল, 1 ডজন সেফ টিফিন দিন তো। সাধু ঘুরে দেখে ঝুমুর, তার সঙ্গে একটা অচেনা মেয়ে, বয়সে তার চেয়ে ছোট। সাধু হেসে বলল, আরে ঝুমুর যে। সাধুদা, তুমি এখানে কি করছো? আড্ডা দিচ্ছি। ওকে? আমার মামাতো বোন। সাধুদা, তোমার সঙ্গে কথা আছে, উঠে এসো। কথা? সাধু চঞ্চল হয়ে উঠল। ওরা সেফটি পিন কিনে নিয়ে গেল। সাধু সঙ্গে সঙ্গে যেতে যেতে বলল, এত সেফটি পিন দিয়ে কি হবে ঝুমুর? মেলায় আমরা থিয়েটার করব, দেখবে কি দারুণ জমিয়ে তুলি। কি কথা বললে ঝুমুর? সাধু অস্বস্তি নিয়ে হাঁটছিল। একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ঝুমুর বলল, অমন করে পালিয়ে এলে যে? এ কিন্তু বড্ড বদ অভ্যাস তোমার, সবসময় আমাদের দেখলেই পালাতে চাও, কেন শুনি? সাধু বলল, যা, পালাবো কেন, পালাইনি। চালাকি, শোনো, বলতে ভুলে গিয়েছিলাম, তোমার জুতো দুটো আমরা নিয়ে এসেছি। রামু মেরে দেবে ভেবেছিল, আমি তোকে ছিলাম তো, পারেনি, কাগজে মোড়ে রাখা আছে। কে তোমার জুতো বইবে বাবা? এখন চলো, নিয়ে আসবে। সাধু শিউরে উঠে বলল, জুতো?
হ্যাঁ, জুতো। সাধু গো ধরে বলল, ও জুতো রামুকে দিয়ে দাও গে, আমার পায়ে ছোট হয়। ছোট হয়? তাহলে কিনেছিলে কেন? সাধু ঝুমুরের দিকে তাকালো। কেন এই মেয়েটি তাকে উত্ত্যক্ত করতে চায়? যেন সবসময় আঠার মতো এঁটে যাওয়ার ইচ্ছে। কি চায় ও সাধুর কাছে? পীড়িত? লেখাপড়া জানা বড় লোকের মেয়ে, আর সাধু এক জেল খাটা দাগি, ক অক্ষরের গোমাংস। এই সাধুদা, অমন করে তাকিও না, চাউনি দেখলে ভয় করে। ঝুমুর ভ্রু কুচকে হাসছিল। ওর মামাতো বোনটি ওর তুলনায় ভ্যাবলা, নেহাত গেও মার্কা। ফ্যালফেল করে তাকে একবার ঝুমুরকে, একবার সাধুকে দেখছে। মুখে কোনো কথা নেই। সাধু বলল, আমার এখন কাজ আছে, চলি। তাহলে জুতো নেবে না? না। আমি যদি নতুন জুতো কিনে দিই, নেবে? তুমি কিনে দেবে? সাধু অবাক হল। কেন ঝুমুর? ওই জুতো টুতুর বদলে। ঝুমুর, তুমি পাগল, পাকলি। সাধু হাসতে লাগল। ঝুমুর ওর মুখ দেখতে দেখতে কেমন দৃষ্টিতে তাকিয়ে বলল, নেবে না তুমি? সাধু মাথা দোলালো। আমি দিচ্ছি, তুমি নেবে না? সাধু আবার মাথা দোলালো। ঝুমুর চোখের পলকে ঘুরে হনহন করে অন্যদিকে হাঁটতে থাকল। ওর মামাতো বোন তাকে অনুসরণ করল। সাধু দাঁড়িয়ে রইল হতভম্ব, নিশ্চুপ একেবারে। কেন তাকে জুতো কিনে দিবে ঝুমুর? কেন? সাধু তাকিয়েছিল। দিঘির পাড়ের দিকে ছায়া ডাকা পথে ঝুমুর হনহন করে চলেছে। ওর মামাতো বোন প্রায় দৌড়েছে পিছনে। সাধুর কি হলো? হঠাৎ দৌড়তে লাগল। এক দৌড়ে গিয়ে ধরে ফেলল ওদের। ঝুমুর শোন, এই ঝুমুর। ঝুমুর দাঁড়ালো না। তখন সে ওর সামনে গিয়ে পথ আটকাল। দেখল ঝুমুরের মুখে থমথম করছে, মাটির দিকে দৃষ্টি, নাকের ফুটো কাঁপছে, ঠোঁট কামড়ে ধরেছে সে। সাধু হাঁপাতে হাঁপাতে বলল, তুমি কিনে দিলে নেব ঝুমুর, হ্যাঁ নেব, কিন্তু তার বদলে আমি তোমাকে কিছু কিনে দেব। তোমাকে কিন্তু নিতে হবে, বলো রাজি? ঝুমুর ওর দিকে মুখ তুলল। তারপর মামাতো বোনের দিকে ঘুরে বলল, সোমা, তুমি একটু দাঁড়াবে? ওই গাছতলায় দাঁড়াও না লক্ষ্মীটি, চলে যেও না কিন্তু, কেমন? সোমা বড় আঙ্গুলের নখ কামড়াতে কামড়াতে মাথা নাড়ল। ঝুমুর সাধুর দিকে তাকিয়ে বলল, চলো। যেতে যেতে ঝুমুর হঠাৎ ঘুরে সোমার দিকে ফিরল। তারপর চাপা গলায় কি বলে সাধুর সঙ্গ নিল। এসে মিষ্টি হেসে বলল, ওকে বারণ করে দিলুম। কি বারণ করল সাধু বুঝেছে, কিন্তু তখন তার বুকে ঝড়, তার মাথায় আকাশ পাতাল তোলপাড় শব্দ করা শব্দ। সে অন্যমনস্ক হয়ে গেল। মেলার কাছে এসে ঝুমুর বলল, আমায় কি দেবে সাধুদা? ভাবছি। দেখো, আর যাই দাও, জুতো দিও না। ঝুমুর হেসে উঠল, ফের বলল, কিন্তু দেবে কি? তেমন কিছু দিলে তো 1000টা কৈফিয়ত দিতে প্রাণ যাবে মায়ের কাছে। কি দেবে ভাবছ? ঠিক করতে পারছি না। আর মোটে 10টা টাকা আছে সাধুর কাছে। সবটা লেগে গেলে তো পকেট খালি হয়ে যাবে। অন্তত 2 টাকা রাখতেই হবে। কিন্তু দেবেটা কি? যা ঝুমুর গোপনে রাখতে পারবে, কোনো কৈফিয়ত দিতে হবে না। সে ভাবনায় পড়ে গেল। কত রকম জিনিসের কথা তার মাথায় আসছিল, স্নো, সাবান, গন্ধতেল, চুলের ফিতে। বড়লোকের মেয়ে, ওর কি পছন্দ হবে? কি দেবে শুধু? দেখো, তোমার পায়ের স্যান্ডেলটা একেবারে মানাচ্ছে না, বলে ঝুমুর একটু ভেবে নিল। ফের বলল, ভালো স্যান্ডেল এখানে পাবো কি না কে জানে। সাধু আসতে বলল, স্যান্ডেল নয়, আমাকে যদি দেবে অন্য কিছু দাও ঝুমুর। আর আর
ছি, পায়ের জুতো কি দিতে আছে? বরং এমন কিছু দাও যা চিরকাল থাকবে, চিরকাল। সাধুর গলার স্বর হাঁপানি রোগীর মতো ফ্যাকাশে হয়ে গেল। ঝুমুর বুঝল, অত ভেবে কিছু বলেনি, কিন্তু কিছু মনে করো না, সত্যি তো, জুতো দেয় নাকি? সে একটু হাসল, ফের বলল, কিন্তু কি দেব? পরস্পর পরস্পরের দিকে অসহায় হয়ে তাকাল। তারপর সাধু বলল, চলো না, ওই বটতলায় গিয়ে একটু ভেবে নেই। ঝুমুর খুশি হয়ে পা বাড়াল। বটতলাটা নির্জন, ওখান থেকে তাঁবুটা চোখে পড়ে। সাধু দেখল সঞ্জয় রোদে শতরঞ্জি পেতে তাস খেলেছে কাদের সঙ্গে। লতাকে দেখতে পেল না। দুজনে বটতলায় মোটা শেকড়ের উপর পাশাপাশি বসল। কতক্ষণ চুপচাপ থাকার পর ঝুমুর হেসে উঠল, না, কিছুই মাথায় আসছে না। আমারও। তাহলে কি হবে? মাঝে মাঝে দমকে দমকে উত্তরে বাতাস এসে ঝাপটা দিচ্ছিল। ঝুমুরের কপালে চুলের গুড়ি উড়ে পড়ছিল। সে আঙ্গুল বাড়িয়ে বাড়িয়ে সরিয়ে দিচ্ছিল। আর সাধুর একরাশ কুকরানো চুলেও ঝাপটানি, সে বারবার কপাল থেকে সরিয়ে দিচ্ছিল চুলগুলো। মাথার উপর পাক পাকালি রাখছিল। কি এক আয়োজন শুরু হয়ে গিয়েছিল প্রকৃতিতে। গভীর অব্যক্ত বিহব্বল জাগিয়ে চেতনায় আর বাইরের জগতে ঝলমল করছিল অদূরে মিষ্টি রোদ। একটা প্রতিজ্ঞায় চঞ্চল যেন সেই স্বর্গীয় আলো। কি হবে কি হবে এমন একটা তুলপান নিয়ে উত্তরের বাতাস গাছপালাকে ঝাঁকুনি দিচ্ছিল বারবার। সাধু বলছিল, মেয়েটা থাকবে তো? কে? সোমা থাকবে। যদি বলে দেয় বাড়িতে? বলবে না। ঝুমুর? সাধু চুপ করে থাকল। কথা আসছে না, সব গোলমাল হয়ে যাচ্ছে। পৃথিবী বদলে যাচ্ছে পলকে পলকে। এ কোথায় চলে এলো সাধু? অচেনা দেশ, অচেনা মানুষ, অজানা ভাষা, কি বলতে কি বলে ফেলবে সেই ভয়। হঠাৎ ঝুমুর বলে উঠল, শোনো, আমায় তুমি একটা পাথরের মালা কিনে দাও। অমনি সাধু বলল, আর তুমি আমাকে একটা ছোরা কিনে দাও। ঝুমুর চমকে উঠে বলল, ছোরা? ছোরা কি করবে তুমি? সাধু কথাটা বলে চমকে উঠেছিল। এ কি বলে ফেলল সে? হ্যাঁ, আলী হোসেনের দোকানে লাল মখমলের উপর জরির নকশা কাটা খাপে ভরা সুন্দর বাঁকানো একটা ছোরা সে দেখেছে। দেখে দেখে তার লোভ হয়েছে। কতবার ভেবেছে ওটা চুরি করে নেয়, সুযোগ পায়নি। রূপলি রিঙ্গে ঝোলানো অত সুন্দর খাপে ঢাকা ছোরা সে আর আগে কখনো দেখেনি। দাম শুধিয়েছিল 12 টাকা। 12 টাকা শুনে পিছিয়ে এসেছিল। রাগ হচ্ছিল, এত বেশি দাম। আলী হোসেন বলেছিল কানপুরের তৈরি মাল, ওর বাটটা হাতির দাঁতের কিনা, তাই অত দাম। সাধু বলল, হ্যাঁ, ছোরাটা দেখলে তোমারও লোভ হবে, চলো না, দেখাচ্ছি। ঝুমুর দোনামানো করে উঠল, বলল, আর কিছু নয়, ছোরা, মানুষ মারবে নাকি? সে হাসল। সাধু পা বাড়িয়ে বলল, পেলেই মারব। এই মা, খুনের মতো কথা বলো না তো। আমি তো খুনি ঝুমুর, যা। সাধু হাসল। ঝুমুর, তুমি জানো না সাধুকে, কি মাল। জানলে তো এক্ষুনি ভয়ে পালিয়ে যেতে কোথায়, বাবাকে বন্দুক ছুটতে বলতে। ঝুমুর যেতে যেতে বলল, মানুষ খুন করতে ইচ্ছে কেন এই বয়সেই? এই বয়স মানে? খুনোখুনি তো করে বেশি বয়সে, সম্পত্তি নিয়ে হাঙ্গামা বাঁধলে। মুক্তারের মেয়েকে তুমি ওসব শিখিও না। মনে ছিল না। একটু পরে ঝুমুর বলল, মানুষের উপর তোমার বুঝি ভীষণ রাগ? সাধু খুশি হয়ে বলল, হ্যাঁ, তোমার নেই? কে জানে, অত ভেবে দেখিনি। তা শোনো, কত দাম লাগবে জানো? আমার কাছে 9 টাকা আছে,
হবে না? সাধু গুম হয়ে বলল, না, 12। 12 টাকা? ঝুমুর থমকে দাঁড়ালো, তারপর মুখোমুখি ঘুরে দাঁড়ালো। এই, তুমি রাগ করো না লক্ষ্মীটি, যদি ও বলে কিনে দিই তোমাকে, বলো রাগ করবে নাকি? মায়ের কাছে টাকা বাগাতে হবে তো। বরং এক কাজ করা যাক, সন্ধ্যার পর আমরা মেলায় আসব, তখন এক ফাঁকে আমি কেটে পড়ব। তুমি কোথায় থাকবে বলো দাও? সাধু বলল, ওই বটতলায়, চলো তোমাকে মালাটা কিনে দিই। ঝুমুর বেঁকে দাঁড়ালো, না, তুমি একটা চমৎকার মালা কিনে ওখানে অপেক্ষা করবে, আর আমি তোমার ছোরাটা কিনে নিয়ে চলে আসব। চলো, কোন দোকানে আছে দেখে দেবে। এই, ওরা কাউকে বেচে দেবে না তো? বরং আমি অ্যাডভান্স করে দেব কিছু, হবে না? সাধু মাথা দোলালো। কেউ এত লক্ষ্য করেনি সকাল থেকে টুকরো টুকরো মেঘ এদিক ওদিক আনাগোনা করছিল। দুপুরের পর খানিকটা মেঘলা হয়ে গিয়েছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে হতে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি মেলাওয়ালাদের মুখ গম্ভীর করে, চাপা উৎকণ্ঠায় আড়ষ্ট করে তোলে, বিশেষ করে তাঁবুওয়ালাদের। ছোটোখাটো জোয়ারিদের অত ঝামেলা নেই। গাঁয়ের ভেতর কোনো ইয়ার দোস্তের সঙ্গে গিয়ে মাথার উপর চাল পেলেই হলো, সেখানেও খিলাড়ি মেলে। কিন্তু বোস সাহেবের সে লাইন নয়। তাকে তো ডেকেছিল প্রাক্তন নায়েব মাখন ঘোষাল। মদ ও জুয়া দুটোই তার খ্যাতি, এবং এখনও বুড়ো হয়েছে বলেই বাইরে কম বেরোয়। বলেছিল, আসবেন বোস সাহেব, আমার বাড়ি, নেমন্ত্রণ রইল খেলার। আজ এই আবহাওয়ার গতিক দেখে সঞ্জয় একবার ভেবেছিল যাবে নাকি, কিন্তু গেল না। কারো বাড়ি বয়ে খেলতে যাওয়া বিপদ আছে, তার অভিজ্ঞতা এ ব্যাপারে খুব ভালো নয়। ওদিকে ঘোষালও তার বলে প্রকাশ্যে যদুমধুর সঙ্গে খেলার আসরে বসবে না, তারও ইজ্জত আছে। আজ রাতটা ব্যর্থ যাবে। সঞ্জয়ের মেজাজ বিগড়ে গিয়েছিল। গাড়ির হুড তুলে একটা বাড়তি তেরপেল মুড়েছিল। সেকেলে ফোর্ড গাড়ি কত হাত ঘুরিয়েছে ঠিক নেই, তবু তার উপর তার মমতার শেষ নেই। মেলায় বৃষ্টির টিপটিপানি সত্ত্বেও প্রথমে কিছু লোকজন হলো, তারপর একটা বাতাস এলো। বাতাস ঘুরঘুর করতে লাগলো। সেই অত্যাচারে শেষ অবধি সবাই পালালো। মেলা খা খা ভূতের বাজার তখন। বাতাসের ঝাপটাতে ঝাঁপ পড়তে থাকলো দোকানে দোকানে। সঞ্জয়ের তাঁবুর দরজাটা পুবে, কিন্তু তলা দিয়ে হুড় করে ঠান্ডা বাতাস ঢুকছে। লতা স্টোভের তাল কাটছে, নিবেও যাচ্ছে মাঝে মাঝে। খাটের উপর বসে আছে সঞ্জয়। স্যুট পরে যথারীতি সাজতে ভুলেনি, কিন্তু তার উপর কম্বল চড়িয়েছে। সিগারেট টানছে, মেজাজ ভালো না। সাধু কেটে পড়েছিল এক ফাঁকে। পাথরের মালাটা কিনে সে বটতলায় গিয়েছিল। তারপর অপেক্ষা করতে করতে তার মেজাজ খারাপ হয়ে গেছে। ঝুমুর নির্ঘাত আসতে পারবে না। শালা কোথায় থাকে এসব বৃষ্টি বাদল ওত পেতে? ঠান্ডায় কাঁপুনি এলে সে আর থাকতে পারেনি। নিজের উপর রাগ হয়েছে। তুইও শেষে একটা ঢ্যামনা হলি সাধু। মাগির জন্যে বনবাদরে এসে বসে থাকতে পারলি? তোরও পিরিতির নেশা ধরল। ধিক তোকে বাঞ্চত। খ্যাপার মতো সাধু চলে এসেছে বটতলা থেকে। আলে হোসেনের দোকানে গেছে, যদি বা ঝুমুর এসে থাকে। কিন্তু তার পোড়া কপাল, দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়েছে ততক্ষণে। সাধুর মেজাজ গেছে আরও খিচড়ে। আসলে হয়তো তার লোভটা ছিল সেই মখমলের নকশা কাটা খাপে ভরা হাতির দাঁতের বাটওয়ালা ছুরিটা পাওয়ার। ঝুমুর নামে একটা রংবাজ মেয়ে তার জন্য তা বয়েই গেছে। দুবার পরীক্ষায় ফেল করা একটা ভ্যাবলা মেয়ে, তার জন্য সাধুর প্রাণটা গেল। রামো ওয়াক্থু। অনেককালে যে ক্রূর বন্ধতা সম্প্রতি চাপা পড়েছিল, সেই মুহূর্তে আবার নিজের অন্ধকারের পাতাল গুহা থেকে গড়গড় করে উঠেছিল তার মধ্যে। এই সাধু সেই সাধু, যে রামেশ্বরী তলা থেকে দূর কাশবনে 6টা ঝিলিক দিতে দেখেছিল। এই সেই ভয়ঙ্কর নিষ্ঠুর আত্মা, যার পায়ের কাছে একদিন এক সবুজ আখের জঙ্গলে কাটাকুটি ছায়ার কুকুরশুকো পাতার সবুজ মখমলের ঝাঁপিতে নীল নীল ফুল দলে দলে শুকিয়েছিল ফ্রক পরা এক কিশোরী, যার নাকে ও কষায় কয়েক ফোঁটা রক্ত।
লাল পাথরের মালাটা তার পকেটে শব্দ করে বাজছিল। এর বদলে পাওয়া গেল না, যেন আর পাওয়াই যাবে না সেই কানপুরি নকশাদার ছোড়াটা। মিছিমিছি লগ্নি করা হলো 1.5 টাকা। সাধু একবার ভাবল ছিঁড়ে ফেলে দেবে, আবার ভাবল থাক, এর বদলে নিজের দরকারে কিছু নেবে আলী হোসেনের কাছে। তার দোকানেরই মালা তো, অসুবিধে হবে না। খুব হিসেবের মতো সিদ্ধান্তটা নিল সে। কিন্তু মনে এই জ্বালা, বৃষ্টি আর বাতাস, ঝুমুরের উপর প্রচণ্ড হিংসার ভাব। সে কি করবে? কি করবি তুই সাধু? হাত যে তো নিষ্পিস করছে, গলায় জড়ানো রঙের মাফলারটা সাপের মতো ফুসফুস করছে। কার গলায় টান দিবি? বুকে হাঁটুর চাপ দিয়ে এবং তলপেট ফুটো করে কাকে পুতবি মাটির তলায়? ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দ দোকানপাটের করগেট বা তেরপেলের ছাদে বাতাসে সনসন সাই সাই করে বেড়াচ্ছে। জোরসোরো সাধু অন্ধকার মেলার জনহীন পথে পথে ঘুরছে। একটা কিছু করতে হবে, করতেই হবে। ঝাপের আড়ালে আলো জ্বলছে ভেতরে। চায়ের ও খাবারের দোকানগুলোরও গতিক দেখে ঝাঁপ ফেলেছে। শুধু বৃষ্টি হলে কথা ছিল, বাতাসটাই মারাত্মক দাপট দেখাচ্ছে। দোকানের ভেতর চাপা গলায় লোকেরা কথা বলছে। সাধু শুনল, কে বলছে? যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ, ভগবান যা করেন তা ভালোর জন্যে হে নিবারণ। ভালো না কচু? সাধুর জবাব দিতে ইচ্ছে করল, কিন্তু সামনে নিল। ঝুমুর এলো না, আসতে পারল না। কথাটা তার মাথায় যতবার এলো সে আরও অস্থির হল। আলী হোসেনকে ডেকে শুধরে ইচ্ছে করছে সেই মেয়েটি আজ সেই মখমলের খাপে ঢাকা ছোড়াটা কিনেছে কিনা। কিন্তু সে কি পারা যায়? আলী হোসেন আর কাউকে বেচবে না বলে কথা দিয়েছে। সে কথা সে রাখবে। ঝুমুর, তুই কেন সাধুকে খেপিয়ে দিলে আবার? সে তো ভালো মানুষ হতে চেয়েছিল। এসবের জন্য ঝুমুরকে সে বারবার দায়ী করল। আর সেই সময় দিঘির পাড়ের দিকে সার্কাসের তাঁবুতে জানোয়ারগুলো ডেকে উঠল। অন্ধকার বৃষ্টি ঝরা মাঘের রাতটা গভীরতর একটা বিভীষিকায় পৌঁছে গেল সঙ্গে সঙ্গে। ডাকগুলো থেমে থেমে শোনা যাচ্ছিল। সাধুর বুক ধরপর করে কেঁপে উঠল। ওস্তাদ বাহাদুর কি তার পিঠের কাছে দাঁড়িয়েছে? বৃষ্টি বাতাস জানোয়ার ডাক দিয়ে অন্ধকার তোলপাড় করে সে কি তাকে সাহস দিচ্ছে? সাবাস বেটা, কি চাও গুরু? কি দাবি করছো সাধুর বেটার কাছে? একটা হ্যাচকা টান, বুকে হাঁটুর চাপ, দমফাটা গঙ্গানি, কয়েকবার হাত পা ছোড়া, ঘর ঘর, তারপর কালো ঘুম। সাধু ঘুরল, মনোহারি এলাকায় চলে এলো। এদিকটা পুরো অন্ধকার। আলী হোসেনের দোকানটা চিনতে তার ভুল হলো না। কোমরের কাছ থেকে উসমান কাটা চাকুটা বের করে একধারে বসে পড়ল। সে তেরপেলের ঝাপের একটা পাশে আটকানো দড়ি কেটে দিল। তারপর সাবধানে নাকের ডকা ঢুকিয়ে তাকালো। আলী হোসেন সমানই ঘুমোচ্ছে, সাধুর দিকে পা, কম্বল মুড়ি দিয়েছে। সাধু জানে মানুষের প্রথম ঘুমটা খুব গাঢ় হয়, অন্তত ঘণ্টা 2 থাকে এই প্রবল ঘুমের চাপ। তারপর বাকি রাতটুকু করতেই তার জাগার সম্ভাবনা থাকে। আবার সেই শেষ রাতে একটা গাঢ় ঘুম আসে, কিন্তু প্রথম ঘুমের মতো নয় সেটা। মেঝে সাজানো জিনিসপত্রের দিকে যেমন একটা ফাঁকা জায়গা, অন্যদিকেও তেমনি। সেখানে আরও একজন একইভাবে ঘুমোচ্ছে। তার নাক ডাকছে জোরে জোরে, কিন্তু শুয়ে থাকা মানুষকে ফাঁসে আটকাবে কেমন করে? সাধু যেখানে ছোড়াটা টাঙ্গানো ছিল সেখানে তাকালো। তারপর চোখকে বিশ্বাস করতে পারল না। ছোড়াটা নেই, কোথাও নেই। মোমের আলো ক্ষীণ হলেও সব দেখা যাচ্ছে। বেচে দিল কাকে? কখন বেচল? সন্ধ্যার আগে হার কেনার সময় তো সে দিব্যি থাকতে দেখেছে। বাচ্চাদের খেলনার সঙ্গে ঝুলিটাও ওটা। তবে কি ঝুমুর বৃষ্টি বাদল না মেনে কখন এসেছিল এবং কিনে নিয়ে গেছে? তাই যদি হয়, তাহলে অত ভীত মেয়ে বটতলায় গিয়ে তাকে না পেয়ে এতক্ষণ নিশ্চয় প্রাণ হাতে করে পালিয়েছে। সাধুর মনটা তক্ষণই ছটফট করে উঠল। সাধু উঠল। বটতলায় গিয়ে সে চাপা গলায় ডাকল, ঝুমুর, ঝুমুর। বটের পাতা থেকে বৃষ্টির জল ঝরে পড়ল, পাখি ডানা ঝাড়ল। সাধু আর একটু দাঁড়িয়ে থেকে চলে এলো।
ব্যর্থতার দুঃখে সে ক্ষেপে গেল আরও। একটা সুন্দর গোপন নির্জন সন্ধ্যার খেলা মাটি হয়েছে। সাধু কি করবে? কি করবে তুই সাধু? এবার সেই হিংসার ঢেউটা তার মধ্যে ফেটে পড়েছে, চোয়াল আটু হয়েছে। মনে মনে বলল, আমার দোষ দিও না মা কালী। দেখো এখন আমি নিজেকে সামলে রাখছিলাম, কিন্তু পারছি না। সে এগোলো। বৃষ্টির শীতের অনুভূতি শূন্য সাধুর শরীর এখন ভূতগ্রস্ত। হাত নিষ্পিস করছে। আবার দিঘির পাড়ে জানোয়ারের ডাক শোনা যাচ্ছে। আর বাহাদুর ফিরে এসে পিঠের কাছে দাঁড়িয়েছে, ইশারা করছে, দুর্যোগ ভরা রাতের ভাষায় বলছে, সাবাস বেটা। তাঁবুর দরজার পর্দাটা কাঁপতে দেখে লতা চমকে ডেকে উঠল। কে? কোনো সাড়া এলো না। তখন সঞ্জয় টর্চ হাতে নিয়ে ভারী গলায় বলল, আবার কে? গণবান মাস্তানটা? সাধু নাকি রে? তা বাঞ্চুত মুখে কি ঠুলে এঁটেছ? বনমোষের মতো দরজা ঠেলছ? উঠে গিয়ে সঞ্জয় ফাঁস খুলে পর্দা তুলে দিল। ঢোক শিগগিরি, তোর মরণ নেই রে। তখন থেকে ভাবছি শালা। লতা বলল, হেমা, ভিজে কি হয়েছ তুমি? ছি ছি ছি, এত বলে লজ্জা হলো না একটু? এইসবে জ্বর থেকে উঠলে তোমাকে নিয়ে আর পারা যায় না দেখছি। সঞ্জয় সাধুর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়েছিল। বলল, কোথাও মাল খেচ্ছিলি তাই না? চেহারা দেখে বুঝেছি। লতা বলল, শিগগির কাপড় বদলাও, তুমি তো ভারো অদ্ভুত ছেলে। সঞ্জয় বলল, দেখি তোর মুখ শুকে। বলে সে সাধুর মুখের কাছে মুখ নিয়ে এলো। তারপর হাসতে হাসতে বলল, দুধের গন্ধ বেরোচ্ছে মাইরি লতা, ভাবা যায় না। হ্যাঁ রে, কোথায় ভিজছিলে এতক্ষণ? 10টা বাজে, এ দেখ। সে হাতঘড়িটা কোটের হাতটা থেকে বাড়িয়ে দেখল। সাধু তার ব্যাগ থেকে ধুতি বের করতে থাকল। কোনো কথা বলল না। লতা বলল, আজ একসঙ্গে খাবো বলে বসে আছি, তো বাবুর পাত্তা নেই। কোথায় ছিলে এতক্ষণ? সাধুর জবাব নেই। সে কাপড় নিয়ে বেরোতে যাচ্ছিল। সঞ্জয় বলল, এই কোণে দাঁড়িয়ে পড়ে নাই, বেরোলেই ঠ্যাং গোড়া করে ফেলবো। নে বাবা, লজ্জা করিস নি। গাল টিপে দুধের গন্ধ পেলুম, আর তার আবার লজ্জে। নে, আমি মুখ ঘোরাচ্ছি। লতা, তুমি ওদিকে ঘুরো, বাবু কাপড় বদলে নিক। অগত্যা নির্বাক সাধু তাই করতে বাধ্য হল। লতা রুটি সেকেছে, আলুর দম করেছে, প্লাস্টিকের প্লেটে বাড়তে বসল এক কোনায়। সঞ্জয় বলল, আর হাত ধুয়ে কাজ নেই, আয় খেয়ে নেই। সাধু এতক্ষণে মুখ খুলল, আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছ? কোথায়? লতা বলল, চালাকের আর জায়গা পাওনি। কি হয়েছে তোমার শুনি? আমাদের উপর রাগ করেছ তাই না? সাধু মাথা দোলালো। গো দেখে সঞ্জয় বলল, কিছু একটা হয়েছে। যাকগে শোন, আজ মাইরে আমি এখানে শুব। তুই ভাই গাড়িতে চলে যা, তেরপেল ঢেকে দিয়েছি, একটুও শীত করবে না, কেমন? লতার চোখে চাপা ভর্সনা দেখে সঞ্জয় মুখ টিপে হাসল। সাধু তার কম্বল নিয়ে শটান বেরোল। সে বেরোলে দুজনে বিস্মিত চোখে পরস্পর একটুখানি তাকিয়ে থাকার পর খেতে বসল। সাধু গাড়ির তেরপেল তুলে ভেতরে ঢুকল। ভেতরে জমেছে কিছুটা। উপরে টুপটাপ জল পড়ার শব্দ হচ্ছে। কুকড়ে শুলো শেষ সিটের উপর। জল পড়ার শব্দ শুনল কতক্ষণ। তারপর হঠাৎ মুখ গুজে নিঃশব্দে কেঁদে উঠল। কান্নার দমকে ছটফট করতে থাকল সাধু। কেন এত কান্না পেল সে বুঝতে পারছে না, কিন্তু না কাঁদলে দম ফেটে সে মরে যেত এতক্ষণ। বাইরে বৃষ্টি, বাতাস আর অন্ধকার তোলপাড় হচ্ছিল। থেকে থেকে দিঘির পাড়ে সার্কাসের তাঁবুতে জানোয়ারগুলো ডেকে উঠছিল। এখানে একটা ছোট্ট ফোর্ড গাড়ির খোদলে ঢুকে কোমর ভাঙ্গা সাপের মতো সাধু হয়তো কান্নার ভাষায় গর্জন করছিল। সেই গোপন অন্ধকারে অস্ফুট শব্দ আর কাম্পন, সেই নির্জন হাহাকার আর বিক্ষোভ পৃথিবীর কেউ টের পাচ্ছিল না। অনেকক্ষণ কেঁদে সাধু একটু শান্ত হল। ফুসফুস করে নাক ঝেড়ে
চোখ মুছে পকেট থেকে সিগারেট বের করে ধরালো, জ্বলন্ত দেয়াশলাই কাঠিটা নিচে ঘষে নেবালো, তারপর সিগারেট টানতে থাকলো। সকালেও আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি আর পড়ছে না। ওদিকে মেলা তোলপাড় করে লোক জড়ো হচ্ছে। ব্রহ্মপুর গ্রাম থেকেও মানুষ দৌড়ে আসছে। হিন্দুস্তানি চানাচুরওয়ালা রাম ভগতের ঝুপড়ির সামনে ভিড় করেছে। ঝুপড়ি বটে, একটা ছেঁড়াখোড়া তেরপেল 3টি খুঁটির উপর কোনো রকমের তাঁবুর মতো খাটানো, এক মানুষও উঁচু নয়। ওই হাত 3-4 মেঝের এক পাশে উনুন, তাতে কালো বালি ভরা কড়াই চাপানো, পুরা ভুট্টার ছাই চাঙ্গর বেঁধে আছে, বোঝা যায় ভাসতে ভাসতেই আততীয় চড়াই হয়েছিল। উনুনের ধারে শটান চিত হয়ে পড়ে আছে সে, জিভ বেরুনো, চোখের পর্দা সাদা হয়ে ফেটে পড়ার মতো। বিভৎস একটা লাশ। কে কাপড় চাপিয়ে দিয়েছে মুখে, তার ধরের তলায় চানাচুরের ঝাঁকা, কাঠের খোপবন্দি বাক্স, এদিক ওদিক ছড়িয়ে পড়েছে ভাজাগুলো। সবাই বলছে, ঠিক এমনিভাবে বড় কাপড়ওয়ালাটার লাশটা পড়েছিল, অবিকল একই চেহারার। আর উনুনের পাশে পড়ে আছে এক পাটি নতুন স্যান্ডেল। এমন স্যান্ডেল রাম ভগতের বাবাও চোখে দেখেনি। আর রবারের টায়ারের তৈরি ব্যাখাপ্পা গরনের স্যান্ডেল দুটো এক পাশে রয়েছে, কাজেই ওটা খুনির। রাম ভগতের স্বাস্থ্য ভালো, প্রৌঢ় হলেও দশাশই চেহারা। তার এক হাতের মুঠোয় ছেঁড়া কাপড়ের টুকরো, সেই চাদরের অংশ। সুতির চাদর, নীলচে রঙের খদ্দের, বোঝা যায় খুনির গায়ে চাদর ছিল। রাম ভগত তা আঁকড়ে ধরেছিল। কিন্তু কে এমন নিষ্ঠুর খুনি? একটা গরিব চানাচোরওয়ালাকে কি এমন টাকা পয়সা ছিল যে তাকে খুন করতে হলো? 2জন কনস্টেবল পাহারা দিচ্ছে। দারোগা এসে পড়বেন এক্ষুনি, খবর চলে গেছে। সঞ্জয় দেখে গেল সাধু তার তাঁবুর সামনে মুড়ায় বসে চা খাচ্ছে, লতা তাঁবুর ভেতরে বসে চুল আঁচড়াচ্ছে। এমন সময় সঞ্জয় এলো লাশ দেখে। সে এসেই সাধুর কাঁধ ধরে বলল, শুনে যা তো। সাধু নিঃশব্দে তার সঙ্গে তাঁবুতে ঢুকল। লতার চুল আঁচড়ানো শেষ, সে ঘুরে বসে বলল, দেখে এলে? সঞ্জয় তার কথার জবাব না দিয়ে সাধুর দিকে তাকিয়ে বলল, বস। তারপর জলজল চোখে তার দিকে তাকিয়ে রইল। লতা অবাক হয়েছিল, উদ্বিগ্ন মুখে বলল, কি ব্যাপার? সঞ্জয় বলল, বাঞ্চুত, তোর জুতা কই? সাধু মুখ নামিয়ে বসেছিল, বলল, কেন? চুপ শহরের বাচ্চা, বল কোথায় তোর জুতো? সকাল থেকে তুই খালি পায়ে বেড়াচ্ছিস, বল জুতো কি করলি? লতা বলল, কি হলো, ওকে নিয়ে পড়লে কেন? সঞ্জয় ধমকালো, তুমি থামো। এই সাধু, জবাব দে কথার। স্ট্রেপ ছিঁড়েছিল, ফেলে দিয়েছি। লতা, শিগগিরই ব্যাটার চাদরটা নিয়ে এসে তো। লতা বলল, চাদর তো বাইরে মেলে দিয়েছি, কি হবে চাদর? সঞ্জয় অধীর হয়ে বলল, দেরি করো না, শিগগিরই। এই শালার জন্য এবার ধনে প্রাণে মারা পড়ব, বুঝতে পারছো না? যাও জলদি। লতা বেরিয়ে গেল। সাধু মাটির দিকে তাকিয়ে আছে, তার শ্বাস প্রশ্বাস পড়ছে না, স্তব্ধ সে। সাধু, তুই কে? সাধু একবার তাকিয়ে মুখ আবার নামিয়ে রাখল। তুই যেই হোস, তোকে আমি বিশ্বাস করেছিলাম। তুই মাস্তানি দেখাচ্ছিলে সে রাতে, ভেবেছিলাম এ বয়সে আজকাল সব ছেলে ছোকরা একটু আধটু ডান পিতে হয়। তোকে আমার ভালো লেগেছিল, কিন্তু তুই যে অন্য মানুষ রে। তুই একটা পাক্কা খুনি। দুটো ডেড বডি দেখলাম, দেখেই বুঝেছিলাম তুই মহাদাকি উস্তাদ লোক। না, মোটেও না, একেবারে পাকা হাতের কাজ। সঞ্জয় একটু দম নিয়ে বলল, কেন তুই এই কাজ করিস? একদিন হয়েছে করেছিস, এখন তো কিসের অভাব হলো তোর রে শালা? টাকা পয়সার? চাইলে পেতিস না আমার কাছে, তোর দিদির কাছে? মায়া মমতার বদলে তোর এই প্রতিদান, শহরের বাচ্চা। লতা চাদরটা নিয়ে এসে দাঁড়ালো। অমনি সঞ্জয় তার হাত থেকে চাদরটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করল। তারপর একদিকে আঁচলের ছেঁড়া অংশটা সাধুর চোখের সামনে তুলে ধরল। এ দেখ শালা, তোর মরণ ফাঁদ।
লতা বলল, খুলে বলবে আমাকে সব? সঞ্জয় খেকি উঠল, নেকা, বুঝতে পারছো না কি মাল আমরা গড়ে তুলেছি? এই শালার চেহারা দেখে বুঝতে পারছো না? একজন ধুরন্ধর মার্ডারার দুটো খুন করলো মেলায়। লতা থরথর করে কেঁপে উঠল। সাধুর দিকে তাকিয়ে বলল, সাধু, সে কি ভাই? সাধু চুপচাপ বসে রইল একই ভঙ্গিতে। সঞ্জয় লাফিয়ে উঠল, না, নো এক্সকিউজ, এই শালা কালসাপ, একে আমি ধরিয়ে দেব। কবে আমাকেই ছোবল দেবে? মাই গড, একজন ঘাগি খুনি নিয়ে আমরা নিশ্চিন্তে শুয়ে থাকি। তোকে ছাড়ব না, কবি নেহি। লতা বিরক্তি মুখে বলল, আহ, কি চেঁচামেচি করছো? মাথা ঠান্ডা করো তো, লোকে শুনে ফেলবে, তখন বিপদে পড়ে যাব না? বিপদের আর বাকি আছে কি? কেউ যদি শালা চাদর আর জুতোর দিকে লক্ষ্য করে থাকে, আমিও গেছি। ছি 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 ছি, যতীনের কাছে মুখ দেখাবো কি করে? ও বাবা পুলিশ, নিজের ফাদার মাদারকে ছেড়ে কথা কয় না তো। আবার বন্ধু, ফ্রেন্ডশিপ, আইনের কাছে ফ্রেন্ডশিপ আবার কি? লতা হঠাৎ হাত বাড়ালো, শোনো, আর চেঁচামেচি করো না, চাদরটা আমাকে দাও তো। দাও না। সে চাদর প্রায় কেড়েই নিল। সঞ্জয় বলল, মরবে মরবে লতা, কি করবে চাদর? আরে ও কি করছো তুমি? লতা ঝটপট এক গাদা কাপড় চোপড়ের মধ্যে চাদরটা লুকিয়ে তোয়ালে আর সাবান নিল। তারপর বলল, সকাল সকাল চানটা সেরে আসি, দেখো, আর পাড়া মাথায় করো না, আসছি, চুপচাপ বসে থাকো তো তোমরা। সে বেরিয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সঞ্জয় ওর কাঁধে হাত রেখে ডাকল, সাধু। কেন এসব করিস তুই ভাই? সাধু আবার চুপ করে থাকল। একটা প্রাণ কত কষ্টে পৃথিবীতে আসে রে, কত দুঃখ কষ্টে, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে সে বাঁচে, আর তুই তাকে। খুবে দুঃখে আর কথা বলতে পারল না, মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। তার চোখ দুটো নিষ্ফলক হয়ে থাকল কিছুক্ষণ। সাধু হঠাৎ উঠে দাঁড়ালো। সঞ্জয় বলল, কোথায় যাবি? চুপ করে বস, এখন বেরোস নেই, ধরা পড়বি, বস চুপচাপ, পুলিশ আসুক দেখছি। আর শোন, আমার এই ফোমে স্লিপারটা পরে থাক, পরেক্ষণি। সাধু পড়ল না, বসল না, ঝোলাটা হাত বাড়িয়ে টেনে নিল, কাঁধে তুলল। কোথায় যাবি তুই? আসছি বলে সাধু বেরিয়ে গেল। সঞ্জয় খেপে গিয়ে হতাশভাবে বলল, মর্গে শালা পাপি, আমার কি? সাধু হন হন করে এগিয়ে আলী হোসেনের মনোহারীর দোকানে গেল। ছোড়াটা সত্যি সত্যি ঝুমুর কিনেছে কিনা তার জানতে তীব্র কৌতূহল হচ্ছিল। হায় ভগবান, যদি মেঘ বৃষ্টিটা কিছুক্ষণ পরে পাঠাতে। সাধুকে দেখে আলী হোসেন বলল, শুনেছেন কাণ্ড? সাধু মাথা নাড়ল, ঢের মেলায় ঘুরেছি ভাই, চুল পেকে গেল, এমন কোনো দিন দেখিনি। মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর দাগি এ মেলায় এসে জুটেছে। উফ, কি সাংঘাতিক দৃশ্য, চোখে দেখা যায় না। এদিকে আরও এক কাণ্ড শুনুন, আমাদের দোকানের ঝাপের ওপাশটা কে রাতে কেটে রেখে গেছে, কে জানে? শয়তানটা আমার উপর প্রথমে হামলা করতে এসেছিল হয়তো। আমি তো আল্লাহ খোদা জব করছি। সাধু বলল, সেই ছুরাটা কই? মেয়েটি তো আর এলো না, হয়তো বাদলার জন্য আসতে পারিনি, আসবে ক্ষণ। আপনার খাতিরে ওটা সরিয়ে রাখলুম, বুঝলেন না? খদ্দার চাইলে তো আর না করা কঠিন। বলবেন, রাখা আছে ওনার জন্য, যত্ন করে রেখেছি, পাঠিয়ে দেবেন কিন্তু। সাধু কিছু না বলে সরে এলো। চানাচরওয়ালার লাশের ওদিকে ভিড়ে ঢুকল না সে, পাশ কাটিয়ে চলে গেল মন্দিরের কাছে। মন্দিরের ঘাটে লতা স্নান করছে। আজ ঘাটে কেউ নেই, প্রচণ্ড ঠান্ডা পড়েছে যে। ঘাটের সামনে কিছুটা ফাঁকা, তারপর দমের জঙ্গল শুরু হয়েছে। সাধু দেখল লতা দামের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এবং ঠকঠক করে কাঁপতে কাঁপতে শাড়ি বদলাতে ব্যস্ত হয়েছে। সাধুকে সে দেখতে পেল না, কিন্তু সাধু দেখছিল লতাকে। তালবনের আড়ালে দাঁড়িয়ে তন্ময় হয়ে দাঁড়িয়ে আছে সে। ভিজে শাড়িটা ছেড়ে শুকনো শাড়িটা পরল লতা, তারপর পায়ের কাছ থেকে ভিজে শাড়িটা পা দিয়ে ঠেলে
ঘাটের ধাপে জলের কাছে ঠেলে দিল। একটু দাঁড়ালো, কি যেন ভাবল। একটুও কি শীত করছে না মেয়েটার? সোজা হয়ে দাঁড়িয়ে আছে কিসের জোরে? এত রোগা পাতলা শরীরে কি অমন আছে? সাধু দেখতে থাকল, চোখে পলক ফেলতে ভুলে গেল। লতা চত্বরে এগিয়ে যাচ্ছে। তারপর মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে সে হাঁটু দুমড়ে মাটিতে মাথা নোয়ালো। পিঠে ও দুপাশে পাতলা ভিজে চুলগুলো ঝুলে পড়ল সঙ্গে সঙ্গে। কতক্ষণ ধরে প্রণাম করল লতা। আর সাধুর যেন গায়ের উপর দিয়ে কতগুলো দিন, মাস, বছর হু হু করে চলে গেল। কেন মাথা তুলছে না? প্রণাম কেন শেষ হচ্ছে না ওর? সাধু যে দূর থেকে আড়ালে একটা প্রণাম করার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে বুড়ো হয়ে গেল। স্থবির হয়ে পড়ল তার উরু দুটো। সাধু অনেক দূরের পথ হাঁটবে কেমন করে? কতক্ষণ পরে মাথা তুলে লতা উঠল আস্তে আস্তে, ঘুরে ঘাটের দিকে এলো। সিঁড়ির প্রথমে ধাপে যেন দাঁড়িয়ে আকাশ দেখতে থাকল। আর ঠিক সেই সময় পূবের আকাশে মেঘের ফাটল থেকে সূর্যের খানিকটা আলো গিয়ে লতার মুখে পড়ল। লতা আগুনের মতো জ্বলতে থাকল যেন। কি আলোর ছটা! অভিভূত সাধু মাটির দিকে ঝুঁকে মনে মনে বলল, ক্ষমা করে দিও দিদি সাধুকে। তারপর একটু ধুলো নিয়ে মাথায় ঠেকালো। তারপর ঘুরে হনহন করে এগিয়ে চলল পাকা সড়কের দিকে। পিছে উঠে দক্ষিণে ঘুরল সে। এসেছিল উত্তর থেকে, চলল এবার দক্ষিণে। আর পকেট থেকে লাল পাথরের মালা বের করে ছিঁড়ে ফেলতে গিয়ে একটু দাঁড়ালো। থাক, পয়সা দিয়ে কিনেছে, পয়সা না সাধুর রক্ত। যাক, থেকে যাক, যতকাল সাধু বাঁচে এ থাক তার বুকের তলায়। স্বাদ মিটল না। সুখের সন্ধ্যা আসতে গিয়ে থমকে রইল। সেই দুঃখের সাক্ষী এই লাল পাথরের কিছু টুকরো। তাকে নষ্ট করবে না সাধু। সে হনহন করে চলতে থাকল। পথে মোটর বাস পেলে চাপবে, নয়তো চিরকাল হাঁটার নেশার মন্দ কি। তবে সাধুর পকেটে এখন অনেক টাকা। গুনে দেখেনি, সে 10টা ছাড়াও একগোছা নোট আছে। রাম ভগতের গেজের মধ্যেই আছে। গেজটা তার কোমরে বাঁধা। পরে গুনে দেখবে ক্ষণ। এত ব্যস্ত হবার কি আছে? সাধুর ডান হাতের কনুইয়ের কচটা কিছুক্ষণ চিনচিন করল। হাত সরিয়ে নিশ্চিন্তে নির্জন রাস্তায় নিরাপদে দেখল রাম ভগতের হাতে কি বিচ্ছিরি নখ! শালা মাংস চিরে ফালা করেছে। হাতের সেই জায়গাটা চুষছে রাতে, আবার এখন চুষতে চুষতে চলল। তোমরা সাধুকে টানলে কি হবে? সাধুর মন টান নেয় না। তোমরা জলের স্রোত, সাধু পাথর। ভিজে যায়, নড়ে না। সে নিজের জায়গায় কামড়ে পড়ে থাকে। ওই যা, বাঁশিটা তো আর আনা হলো না। একটু দাঁড়ালো, হাসল সে। তোকে বাঁশি সয় না সাধু, বাঁশি তোর জিনিস নয়। তোর আসল জিনিস এই মাফলার। সে বোস সাহেবের মাফলারে ভালো করে মাথা, গলা, কান ঢেকে নিল। পিছনে উত্তরের হাওয়ার চাপ। সাধু চলছে দক্ষিণে, যেন শিকারী বাজ পাখি উড়ে চলেছে দেশান্তরে, দু চোখে তীক্ষ্ণ খোঁজ খবর। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা থ্রিলার উপন্যাস নৃশংস। নৃশংসের 5ম পর্ব আমি এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন। তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।